ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কাজ রাজস্ব সংগ্রহ, সেই সঙ্গে তৈরি করতে হয় নীতিও। রাজস্ব সংগ্রহ ও নীতি তৈরিতে সম্পৃক্ত উভয় বিভাগের কর্মকর্তারা এনবিআর এর আয়কর ও কাস্টমস ক্যাডারের ফলে ঘুরে ফিরে তারাই দায়িত্ব পালন করেন। নিজেদের সুবিধা মতো নীতি তৈরির অভিযোগও রয়েছে, তাই বিভিন্ন সময় এই দুটি বিভাগকে পৃথক করার দাবি উঠেছে। অফিসের পাশাপাশি কর্তৃপক্ষ আলাদা করার কথা বলা হচ্ছে। এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়, এনবিআর এর কর নীতি ও প্রশাসন আলাদা হলে লাভ কি। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন এবং বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের টালি খাতায়। শুরুতেই মোহাম্মদ আলমগীর হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টি বলা হচ্ছে আসলে কর নীতি ও প্রশাসন আলাদা করে একটা কথা বলা হচ্ছে, আসলে এটা হলে লাভটা কি, মানে লাভগুলো কি হবে সেক্ষেত্রে? জি ধন্যবাদ। এই প্রশ্নটি অনেক এটা প্রশ্ন যে কি লাভ, কেন হচ্ছে, এটা আমার কাছে কষ্ট নয়। আসলে আপনি আপনার বলেছেন যে কি লোভে ফিরে তারা বাস্তবায়ন করছে, আইন করছে, মূলত তার কোথায়। আপনি একটা জিনিস দেখেন, আমি যখন 1970 সালে প্রতিষ্ঠিত ছিল, তখন এটা রাষ্ট্র আরো সংশ্লিষ্ট নীতিনয়ন এবং বাস্তবে কার্য করবে। তারই ভিত্তি এই তারা ট্রেনিং এবং তার করবে এবং তারা বিশ্বের জ্ঞানের মাধ্যমে দেশের বিবেচনা নিয়ে তারা কাটবে। আজকে প্রচেষ্টা সেক্টরের কথা আসলে আমি সেটাকে দিচ্ছি না। এনবিআর এক্সিস্ট প্রবলেম অ্যানালিসিস করে এটার যে কার্য নেওয়ার দরকার ছিল সেটা আমি দিচ্ছি কিনা এটা একটা প্রশ্ন। কিন্তু ভাবছি ইমপ্লিমেন্টেশন পলিসি রেগুলেশন আলাদা হয়, তাহলে হবে আমরা রেভিনিউ কার্ডটা পৌঁছাতে হবে। এই বিষয়টি দরকার, কিন্তু হুট করে কোনো ভাবচিন্তাই শুধু এটাকেই আমরা অনেক সংস্কারের ক্ষেত্রে, তাহলে এটি পারে আমাদের ঠিকভাবে সেই চিকিৎসা হবে। অন্যায় যদি প্রশাসন এবং ভিন্ন হয় এবং সেটি দেখা যাবে যে আমরা এমন প্রদান করলাম যে রাজস্ব লক্ষ্য অর্জনের সংগতিপূর্ণ, একই সাথে এত সমাজ উন্নয়ন যে এখন ব্যবস্থাপনা আমাদের সুযোগ সুবিধা আছে, অর্থাৎ নিতা পৌঁছে শিক্ষার ক্ষেত্রে হতে পারে। কাজেই সেপারেশন করতে হয়, তাহলে আরো চিন্তা করতে হবে কারা করবে, কেন করবে, কিভাবে করবে, কোন নাকি এই বিষয়টি আমার কাছে নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। আল মামুন মৃধা, আপনার মোহাম্মদ আলমগীর হোসেন তার বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছে। এই বিষয়টি নিয়ে আপনার একজন ব্যবসায়ী নেতা হিসেবে আপনার পর্যবেক্ষণটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আলমগীর ভাইয়ের বিশ্লেষণটা আসলে অত্যন্ত বাস্তবধর্মী মনে হয়েছে আমাদের কাছে। দেখুন, আমরা সারা পৃথিবীর যে করের আদায় এবং যে পলিসি, সেটার ক্ষেত্রে যেই এক্সাম্পলস গুলো দেখতে পাই, সেটা আসলে দুইটা অথরিটি কখনো এক হওয়া উচিত না। সেটা আপনার সুপ্রাচীনকাল থেকে যদি আপনি উদাহরণগুলো দেখেন, যে পলিসি একটা জায়গায় হয় এবং সেটার ইমপ্লিমেন্টেশনটা আর একটা অথরিটি বাস্তবায়ন করে, সেটাই সারা পৃথিবীর কমন প্র্যাকটিস। যদিও আমাদের আসলে বাংলাদেশে এই জিনিসটা হয়নি। আমাদের একটু যদি অ্যানালিসিসে যাই আমরা, যে এখনো সাধারণ মানুষের মধ্যে কর দিতে হবে সেই চিন্তাটা কেন যেন একটা ভীতির সঞ্চার করে। এটা যে সরকারের অধিকার এবং সেটা যে আমাদের দায়িত্ব, সেটা এখনো পর্যন্ত আমরা খুব বেশি
মানুষের মধ্যে সেই সচেতনতাটা তৈরি করতে পারিনি। এক্ষেত্রে পলিসির যেই আপনার প্রণয়ন এবং সেক্ষেত্রে সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে একটা যৌক্তিক পর্যায়ে এই একটা কর কাঠামো ঠিক করা এবং সেই কর কাঠামোটা আদায়ের জন্য যথাযথ যোগ্য ব্যক্তিদেরকে আপনার দায়িত্ব দেয়া এবং সেটা বছর শেষে সেই অ্যানালাইসিস গুলো করাটা আমার মনে হয় যে সারা পৃথিবীর প্র্যাকটিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। একজন ব্যবসায়ী হিসাবে যখন আমরা চিন্তা করি যে আমরা সারা বছরের যে আমাদের লগ্নি থাকে তার ভিত্তিতে যে প্রদেয় করটা আছে, সেই প্রদেয় করটা আমরা প্রদান করতে গিয়ে যেই ধরনের হয়রানির মধ্যে দিয়ে যাই, সেইটা আমাদের কোনোভাবেই কাম্য না। সেইটা যখনই আপনার একই লোক আদায়ও করছে, আমার বিচারও করছে এবং উনি নিরূপণ করে দিচ্ছেন, তখন আসলে এই ডিফারেন্সিয়েট করাটা সকল মানুষের জন্য একটা কঠিন বাস্তবতা হয়ে যায়। আমরা বিভিন্ন জায়গায় যেটা দেখি যে স্পেশালি আমরা যেহেতু চীনের সাথে একটা বড় ব্যবসায় জড়িত আছি, আমাদের বাংলাদেশ চায়না চেম্বার্সের সকল ব্যবসায়ীরা, তো আমাদের একটা বড় ভোগান্তির জায়গা হচ্ছে হলো আপনার এই কাস্টমস। এবং সেখানে আমরা যেটা দেখি যে অ্যাসেসিং অথরিটি যা থাকে এবং ওনারা যে ব্যাপারগুলোকে নিয়ে যেই ধরনের কালক্ষেপণ, ভোগান্তি এবং ব্যবসায়ীদের হয়রানির একটা সুযোগ পান, এই দুইটা অথরিটি এক জায়গায় থাকার কারণে আমাদের হাতে খুব বেশি অপশনস থাকে না ভাই। তো আমাদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে গেলে এই সিদ্ধান্তটা যেটা নিতে যাচ্ছে সেটাকে আমরা অত্যন্ত ইতিবাচক একটা সিদ্ধান্ত বলে মনে করি। নিশ্চয়ই আপনি থাকুন আমাদের সাথে মোহাম্মদ আলমগীর হোসেন। হ্যাঁ, আপনি কি যুক্ত করতে চান কিনা? বলছি যিনি তিনি বিচার করেন, এটি একটা সাংঘর্ষিক, এটার সাথে সাথে মিষ্টি কমপ্লেক্সের সাথে বলেছি, তারা যে কাজ করতে চাচ্ছে ডিপার্টমেন্টের মিটিং কার্যক্রমের মধ্যে সমস্যা, অনেক সমস্যা একই সাথে যাচ্ছে যাচ্ছে, তখন সেই ইন্ডিপেন্ডেন্ট হয় না, কি লোক করছে, আবার ওই লোককে এই জন্য সম্ভব হচ্ছে। আমি এখন যে সিস্টেমকে অবশ্যই করা দরকার এবং নির্ভর এবং নির্ভর অডিট হচ্ছে এবং সেক্ষেত্রে যদি পারি আমি এটাকে আমি যদি শুরু করতে আমার ডেটাবেস আমার করতে পারি, একসাথে যদি ইন্ডিপেন্ডেন্ট দিতে পারি, tribal independence, not the serenity of air, but practically logically আসছে। কাজে দুটোকে আমরা গুরুত্ব দিতে হবে, অডিট আমাদের স্টিল করতে হবে, এটাকে আমার আসলে ইন্ডিপেন্ডেন্ট হবে, তা না আমরা যেটা বলি পলিসিকে আলাদা করে ফেলছি, এইটাই ঝুঁকি তৈরি হয়, একটা ঝুঁকি দিচ্ছে। নিশ্চয়ই মোহাম্মদ আলমগীর হোসেন, আপনি থাকুন আমাদের সাথে। মামুন মৃধা, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা আপনাদের সাথে আবারও আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। আলোচনার বিষয় এনবিআর এর করনীতি ও প্রশাসন আলাদা হলে লাভ কি। আমরা ফিরছি আলোচনায়। আল মামুন মৃধা, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। একটা বিষয় লক্ষণীয় যে বিদেশি কোম্পানির ক্ষেত্রে অনেক সময় কর প্রক্রিয়ার বিষয়টা নিয়ে, জটিলতা নিয়ে তাদের বেশ কিছু প্রশ্ন থাকে। আসলে নীতি ও প্রশাসন যদি আলাদা হয় সেক্ষেত্রে এই প্রশ্নগুলো কি কমবে কিনা, এই জটিলতা কমবে কিনা? দেখুন, একজন বিনিয়োগকারী যখন বাংলাদেশে আসে, তার অন্যান্য ফ্যাক্টরসের সাথে একটা বড় কনসিডারেবল ফ্যাক্টর থাকে হচ্ছে যে সেই দেশের কর কাঠামো কিরকম। এবং আমি
আমার এই এক্সিস্টিং করের পরে আমি কতটুকু অ্যামাউন্ট রিপ্যাট্রিয়েট করতে পারছি আমার ব্যবসা থেকে। তো আমরা সবসময় যেটা দেখেছি যে ইকোনমিক জোনের একটা হিসাব হয়, ইকোনমিক জোনের বাইরের একটা হিসাব হয়, বিডা থেকে তাদেরকে এক রকমের প্রেসক্রিপশন দেওয়া হয়, কিন্তু দেখেন এখানে অনেকগুলো রিলেটেড মিনিস্ট্রি আছে, নট অনলি আমাদের অর্থ মন্ত্রণালয়। তো তাদের দিক থেকে যে এই রকমের ব্যাপারগুলো আসে, তার পরিপ্রেক্ষিতে প্রায়ই দেখা যায় যে বিদেশি বিনিয়োগকারীরা ভ্যাট এবং ট্যাক্স নিয়ে অনেক রকমের ভোগান্তির মধ্যে পড়েন। একটা হলো আপনার এই ইয়েতে তাদের ইম্পোর্টের ক্ষেত্রে, বন্ডেড ওয়্যারহাউসের ক্ষেত্রে, ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্টের ক্ষেত্রে, র মেটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে, তাদের যে ডিউটি ফ্রি একটা সময় আছে সেই ক্ষেত্রে। তো এই সকল ব্যাপারগুলো নিয়ে যেই এক্সিস্টিং আইনটা আছে সেটার যে ব্যাখ্যাটা দেয়া হয় যারা বাংলাদেশে আসে, সেটা যথাযথভাবে দেয়া হয় না একজন বিনিয়োগকারীর কাছে। এবং আমাদের চেম্বারে এই বিষয়ক ভুরি ভুরি আপনার কমপ্লেইন আসে। আমরা চেষ্টা করি যে যতটুকু পারি এই ব্যাপারগুলোকে তাদের মতো, আমাদের মতো করে যতটুকু আমরা বুঝি, সেটা প্রফেশনাল হেল্প নিয়ে তাদেরকে বাংলাদেশের পক্ষে জিনিসগুলোকে অ্যাডভোকেসি করার। কিন্তু দেখা যায় কি যে এই যে প্রক্রিয়া সহজীকরণের ব্যাপারটা আমরা সবসময় বলে আসছি, এইটা না হওয়ার কারণে একজন বিদেশি বিনিয়োগকারী প্রতিনিয়ত প্রতিদিন তার প্রতিটা চালানে এই ভোগান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। এখন যদি আমরা পলিসিটা ঠিক করে নেই যে একজন বিনিয়োগকারীকে কি কি ধরনের নিয়ম নীতিগুলো মেনটেন করতে হবে এবং সেই অনুযায়ী ইমপ্লিমেন্টেশনটা হবে, এবং পলিসিটা আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চেঞ্জ হবে না। আজকে এক রকমের পলিসি, কালকে এক রকমের পলিসি, এটাও একটা কনফিউশন ক্রিয়েট করে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে একজন পলিসি মেকারের সাথে যদি তারা কথা বলে, তারা প্রথমেই তাদের কাছ থেকে বোঝে, তাহলে ইমপ্লিমেন্টেশনের জায়গায় গিয়ে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোকে তারা অনেক কনফিডেন্টলি ডিল করতে পারবে। নিশ্চয়ই। আলমামুল মৃধা, আপনি ঠাকুর মোহাম্মদ আলমগীর হোসেন আলমামুল মৃধা যে বিষয়টি অবতারণা করেছেন তার প্রেক্ষিতে আপনার পর্যবেক্ষণটা শুনতে চাই। জি, এটি আসলে উনি যথার্থই বলেছেন। জনাব মৃধা যে বিষয়টি বলেছেন সেটা হচ্ছে প্রসেসের কথা বলেছেন। একই সাথে উনি বলেছেন সেটি হচ্ছে যে পলিসি স্ট্যাবিলিটি। তো আমার কাছে মনে হয়েছে যে উনি রাইটলি পয়েন্ট আউট করেছেন এবং প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভ থেকে পয়েন্ট আউট করেছেন আমাদের পলিসিগুলি কনসিস্টেন্ট থাকতে হবে। আমি একজন বিনিয়োগকারী, আমি যেন আমার বিনিয়োগের আগে আমার যে পলিসিগুলি অ্যানালিসিস করে আমি ইনভেস্টমেন্ট ডিসিশন নিব, সেই পলিসিগুলি যেন খুব ক্লিয়ার থাকে, ক্লিয়ারলি স্পেল আউট করা থাকে আইনে, অ্যাম্বিগুইটি যেন না থাকে, অস্পষ্টতা না থাকে, এক নাম্বার। 2 নম্বর হচ্ছে এটা যেন কন্টিনিউটি থাকে। কারণ আমি 5 বছরের জন্য, ফর এক্সাম্পল, আমি মোটরসাইকেলের উপর বা আমি একটা পার্টিকুলার প্রোডাক্টের উপর আমি ইনভেস্টমেন্ট করার আগে পরিকল্পনা করলাম যে এটা ট্যাক্স এক্সাম্পশন পাবো। অর্থাৎ ইনভেস্টমেন্ট মেশিনারি ইম্পোর্ট করার পরে, জায়গা কেনার পরে হঠাৎ করে আমার যদি বলে যে না তুমি এই সেক্টরে আমি আর ট্যাক্স হলিডে বা ট্যাক্স এক্সাম্পশন দিব না, তাহলে ইনভেস্টমেন্ট পলিসি আসলে এক্সিকিউট করা যাবে না। ওই পলিসিটা আসলে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে না, ইনভেস্টমেন্টটা করা যাবে না, তার জন্য একটা ঝামেলা, বিপজ্জনক হয়ে গেল। এই জন্য পলিসি স্ট্যাবিলিটিটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে এই জায়গাটা দরকার, প্রেডিক্টেবিলিটি যাকে বলি, কাস্টমস, ভিএটি এবং ইনকাম ট্যাক্স ইন অল রেসপেক্ট। থার্ড হচ্ছে যে প্রসেস সিম্পলিফিকেশন, যেটা বলছেন যে আমার যাতে আইন ডিফাইন করা থাকবে আমার কোন কোন ধাপ অতিক্রম করতে হবে, আমি সেই ধাপগুলি সিস্টেমেটিক্যালি অতিক্রম করে যাব, আমার প্রোডাক্টগুলি দ্রুত খালাস হবে, আমার মালগুলি দ্রুত এক্সপোর্ট হবে অথবা র মেটেরিয়াল ইম্পোর্ট হবে। আরেকটি জায়গায় পলিসি ইটসেলফ একটা প্রবলেম আছে। যেমন ধরেন ক্যাপিটাল মেশিনারির উপর আমাদের ট্যাক্সিং সিস্টেমটা আছে। ক্যাপিটাল মেশিনারি তো আমি ফর কমার্শিয়াল এন্টারপ্রাইজের জন্য যাচ্ছি না, আমি ফর দি ম্যানুফ্যাকচারিং এর জন্য যাচ্ছি, ইটস এ ক্যাপিটাল মেশিনারি। তো এটা তো আমাকে ইনস্ট্যান্টলি যখন আমাকে কোনো রিটার্ন দিচ্ছে না, এবং এটা ফাইনাল সেটেলমেন্ট। সাবসিকুয়েন্টলি যখন আমি প্রোডাকশনে যাব, আমি টার্নওভার করব, প্রফিট মেক করব, তখন তারপর আমার ট্যাক্স দিতে হবে, টার্নওভার ট্যাক্স দিতে হবে, মিনিমাম ট্যাক্স দিতে হবে, দিব আমি। কিন্তু ক্যাপিটাল মেশিনারির উপরেও কিন্তু ট্যাক্সিংটা এখানে আছে ইম্পোর্ট স্টেজে। সো অনেকগুলি ইস্যু আছে, বাট ফান্ডামেন্টাল কথা হচ্ছে যে পলিসি স্ট্যাবিলিটি অ্যান্ড কন্টিনিউটি, প্রেডিক্টেবিলিটি একটা, এটা হচ্ছে প্রসেস সিম্পলিফিকেশন, অ্যান্ড থার্ড নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে আমাদের কর্মকর্তাদের এই কাস্টমার সার্ভিস মাইন্ডসেট যেটা, সেই জায়গাটায় আমার মনে হয় আমাদের একটু গ্রুমিং করা দরকার, একটু এক ধরনের একটা প্রশিক্ষণ দেওয়া দরকার। এই জায়গাটা একটু ল্যাকিং আছে। নিশ্চয়ই আপনি আপনার
এই যে শেষ কথাটা যেটা বললেন, কাস্টমার সার্ভিসে যে মাইন্ড সেটআপের কথাটা বললেন, আপনি দীর্ঘদিনের যে পর্যবেক্ষণ থেকে কর্মজীবনের অনেক অভিজ্ঞতা আপনার, সেই অভিজ্ঞতার আলোকে যদি বলি এই জায়গায় আসলে জিনিসটা হয়ে উঠছে না কেন? আসলে এটা আমাদের জাতিগতভাবেই মানে কালচারালি বোধহয় আমাদের এইভাবে মাইন্ডসেট হয়ে আছে। যে সেটা হচ্ছে যে আপনি দেখেন একটা দোকানে যান, আপনি ইউরোপ আমেরিকায় যখন যাবেন তখন আপনার একটা কাস্টমার যেভাবে, একটা ক্লায়েন্ট দোকানদারের বা সেলসম্যান যেভাবে আপনাকে রেসপেক্ট করে দাঁড়াবে, যেভাবে আপনাকে সাপোর্ট, একটা সাপোর্টিভ অ্যাটিটিউড নিয়ে আপনার সামনে আসবে, বাংলাদেশের এই প্র্যাকটিসগুলি আসলে সোসাইটির নাই। এটা মনে হচ্ছে আমাদের ওভারঅল একটা কালচারাল একটা ইস্যু। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে ট্রেনিং এর ঘাটতি আছে, যে আমি আমার একজন ট্যাক্স পেয়ারকে আমি কিভাবে দেখি, দে আর রেসপেক্টেড পার্সন, বাট এখানে মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা খুব কম। মিউচুয়াল রেসপেক্ট মানে হচ্ছে অ্যাজ এন রেভিনিউ অফিসার সবসময় একটা পারসেপশন হচ্ছে যে যিনি ট্যাক্স পেয়ার তিনি দে আর ট্রাইং টু পে ট্যাক্স, আর যিনি ট্যাক্স পেয়ার আছেন তিনি ভাবেন যে আমার কাছ থেকে জোর করে ট্যাক্স নিয়ে যেতে চাচ্ছে বেশি করে। এই যে রিলেশনশিপটা, আস্থার সম্পর্ক, অর্থাৎ নিজের আত্মিক যে শুদ্ধাচার সেটাও বেশ জরুরি সবকিছু মিলিয়ে। মোহাম্মদ আলমগীর হোসেন এবং মামুন মৃধা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের টালি খাতে এসে আজকে দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতা আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন।